হ্যালো অ্যানিমে লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমে সার্কাস চ্যানেলে। আরও একবার স্বাগত তোমাদের বোর্ডোর আরও একটা নতুন পার্ট নাম্বার 8-এ। শুরু করি আজকের এই ভিডিওটাকে। ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সর আছে গাইস, তোমাদের একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি যার অফিসিয়াল পার্টনার হলো PSG। এখানে ম্যাচ খেলে আইফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ আরো অনেক কিছু জেতার সুযোগ রয়েছে, এমনকি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগও আছে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে। যেমন ধরো কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড anime7 ব্যবহার করুন, আর এটা ব্যবহার করে তোমরা 20,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। আর সেই টাকা তোমরা বিকাশ, নগদ, রকেট, পেপাল, ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও উইথড্রল করতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে, সেখানে সাইন আপ করো আর জিতে যাও ক্র্যাশ প্রাইজ। চলো ভিডিওটা শুরু করা যাক। তো গত পার্টে আমরা দেখেছিলাম যে বোর্টো দাবি করেছিল যে তার কাছে ব্যাকুগানের পাওয়ার চলে এসেছে, আর সেই শক্তির সত্যতা যাচাই করার জন্য তারা হিনাটার বাবা অর্থাৎ বরুটোর দাদুর বাড়িতে যায়। আর দাদুর বরুটোর চোখ পরীক্ষা করার জন্য তাকে লড়াইয়ে চ্যালেঞ্জ জানায় আর বলে যে বাইরে এসো, আমি তোমার সাথে লড়াই করব। আর বরুটোর দাদুর প্ল্যান জানতে চাইলে সে বলে যে লড়াইয়ের সময় বোঝা যাবে তোমার চোখে ব্যাকুগান আছে কি না, তো আমি চাই যে সেটা তুমি ব্যবহার করতে পারো বা না পারো। তো বরুটো কিছুটা ঘাবড়ে যায়, আর তখনই তার মাসি হানাবি এগিয়ে আসে এবং তার বাবাকে বলে যে আপনি কি নিজের নাতির সামনে শক্তির শো অফ করতে চান? আমি জানি যে লড়াইয়ের সময় আপনি বরুটোর ওপর একটু দয়া করবেন না, কিন্তু খেয়াল রাখবেন যে লড়াইয়ের চক্করে বরুটো যেন আপনাকে ঘৃণা করতে না শুরু করে। আর দাদু তখন হানাবিকেই লড়াই করার অনুমতি দেয় এবং নিজে সরে দাঁড়ায়। আর বরুটো চিন্তিত থাকলেও হঠাৎ আত্মবিশ্বাসের সাথে বলে ওঠে যে আমি প্রমাণ করেই ছাড়বো যে আমার এই চোখ স্পেশাল। আর এরপর হানাবির সাথে বরুটোর লড়াই শুরু হয়। বরুটো ক্রমাগত মার খাচ্ছিল, আর লড়াই দেখে হিমাওয়ারি তার বাবাকে জিজ্ঞাসা করে যে আপনার কি মনে হয় বড় ভাই কি এটা সামলাতে পারবে? আর নারুটো উত্তর দেয় যে হ্যাঁ, ও ঠিক পারবে, আর ও রোজ যে ট্রেনিং করে আজ শুধু তার চেয়ে একটু বেশি খাটতে হবে। আর বরুটো শ্যাডো ক্লোন ব্যবহার করে আক্রমণ করলেও হানাবি খুব সহজেই সেগুলোকে ডজ করতে থাকে। বরুটো একটা ফ্ল্যাশ গ্রেনেড ছুঁড়ে তাকে অন্ধ করার চেষ্টা করে এবং সেই সুযোগে দুটো ক্লোন দিয়ে হামলা করে, কিন্তু হানাবি তাদেরকে আটকে দেয়। আর সে একটা ক্লোনকে ধরে ফেলে আর বলে যে ব্যাকুগান সব কিছু দেখতে পায় আর এর কোনো দুর্বলতা নেই। আর এরপর সে ওপরের দিকে তাকায় এবং বরুটোর আর একটা ক্লোন দেখতে পায়, আর বরুটো বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে, তাই ক্লোনটা রিলিজ করে দেয়। আর হানাবি বলে যে তোমার ফাইটিং স্টাইল খারাপ নয়, কিন্তু তুমি কি সিরিয়াস হয়ে লড়ছো? আর বরুটো এবার সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে, আর সে বারবার ক্লোন বানিয়ে আক্রমণ করে, কুনাই ছাড়ে, আর কিন্তু হানাবির সব কিছুই ব্লক করে দেয়। সব শেষে বরুটো যখন চারপাশ থেকে আক্রমণ করার চেষ্টা করে, হানাবি তখন একটা টাইগ্রামস প্লাম রিভিলিং হেভেন জুৎসু ব্যবহার করে, আর এই জুৎসুর ধাক্কায় বরুটোর সব ক্লোন ছিটকে গিয়ে একেবারে নকআউট হয়ে যায়, আর বরুটো ক্লান্ত হয়ে হাঁপাতে থাকে। হানাবি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তো তুমি কি চোখে বিশেষ কিছু ফিল করলে? তো বরুটো হতাশ হয়ে মাথা নাড়ায়, আর হানাবি বলে যে তোমার চোখে কিন্তু ব্যাকুগান নেই, আই এম সরি, তবে এর মানে এই নয় যে ভবিষ্যতে কখনো আসবে না। বরুটো খুব কষ্ট পায়, কিন্তু সে হাসি মুখে দাঁড়িয়ে বলে যে ঠিক আছে, যদি পাওয়ার না আসে তবে নেই। তো হিনাটার বাবা বলে যে বরুটো আজ খুব ক্লান্ত, তো তাই তারা যেন আজ রাতেই ওখানেই থেকে যায়। আর রাতে নারুটো আর তার শ্বশুর মশাই বরুটোকে নিয়ে কথা বলছিল। সে নারুটোকে জিজ্ঞাসা করে যে বরুটোর চোখে ব্যাকুগান নেই জেনে কি তোমার খারাপ লাগছে? তো নারুটো উত্তর দেয় যে না, আমার খারাপ লাগছে না, আর আমি জানি যে বরুটো মিথ্যা বলেনি। প্রথমে ও যখন আমাকে বলেছিল আমার বিশ্বাস হয়নি, আমার মনে হয়েছিল যে ও হয়তো আমার মনোযোগ পাওয়ার জন্য মিথ্যা বলছে। আর দাদু তখন বলে যে এইটা একটা বয়স, সব বাচ্চারাই মনোযোগ পাওয়ার জন্য এমন করে, কিন্তু নারুটো গম্ভীর হয়ে বলে যে আজকের ব্যাপারটা আলাদা ছিল, ও যদি মিথ্যা বলতো তবে লড়াইয়ের সময় ওর চোখে ওই জেদ থাকতো না। আর নারুটো তার শ্বশুরমশাইকে বলে যে বরুটো যদি মিথ্যা বলতো তবে সে এতটা পরিশ্রম করতো না। অনেকদিন পর আমি ওকে কোনো কিছুর জন্য এতটা সিরিয়াস হতে দেখছি, আর তাই আমি জানি যে ও সত্যি বলছে। হিনাটার বাবা একমত হয়ে বলে যে হ্যাঁ, আমারও তাই মনে হয়।
কিন্তু ও আসলে কোন শক্তির কথা বলছে তা বুঝতে পারছি না। আর শুধু এটুকুই নিশ্চিত যে ওটা ব্যাকুগান তো নয়। আর নারুটো বলে যে সে বোরুটোর উপর নজর রাখবে যাতে খারাপ কিছু না ঘটে। দাদু গর্ব করে বলে যে ওর কিছুই হবে না, ও আমার নাতি। আর নারুটো হেসে মনে করিয়ে দেয় যে হ্যাঁ, কিন্তু ও তো আমারও ছেলে। কথার মাঝে দাদু হিমাবারি ব্যাকুগান নিয়ে জিজ্ঞাসা করলে নারুটো জানায় যে সে মাত্র একবারই ওটা অ্যাক্টিভ করেছিল। আর দাদু অবাক হয় যে এত ছোট বয়সে হিমাবারি ব্যাকুগান জাগিয়েছে। কিন্তু সে বলে যে বোরুটো বা হিমাবারির কোনো সমস্যা হলেই যেন ওনার কাছে নিয়ে আসা হয়। পরের সিনে বোরুটো একা বসে তার সেই রহস্যময় স্বপ্নের কথা ভাবছিল আর বলে যে ওটা কি শুধু একটা স্বপ্ন ছিল, আমাকে নিজেই এর রহস্য সমাধান করতে হবে। সে শহরে ঘুরতে ঘুরতে কাগেমাসার একটা পোস্টারের সামনে দাঁড়িয়ে মুভির ডায়লগ দিচ্ছিল। আর তখনই পেছন থেকে সারাডা এসে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। আর বোরুটো উল্টে তাকেই একটা প্রশ্ন করে। আর সারাডা জানায় যে ট্রেনিং সেরে রিপোর্ট করতে যাচ্ছে। আর সে ঠাট্টা করে বলে যে তুমিও দেখি কাগেমাসার ফ্যান, আর সবাই এই মুভিটার জন্যই পাগল। আর বোরুটো অস্বীকার করলেও সারাডা বলে যে পোস্টারের দিকে তো বেশ মন দিয়ে তাকাচ্ছিলে, তবে শুনেছো এই মুভির পরের পার্ট আর আসবে না। আর বোরুটো অবাক হয়ে কারণ জানতে চাইলে সারাডা বলে যে শুনেছি কাগেমাসার অভিনেতা আজকাল খুব স্ট্রেসে আছেন। সারাডা যখন কথা বলছিল ঠিক তখনই হঠাৎ বোরুটোর চোখের সেই পাওয়ার অ্যাক্টিভ হয়ে যায়। সে আবারও সেই রহস্যময় শ্যাডো দেখতে পায়। আর সে বলে ওঠে যে হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আর পরেক্ষণেই তার চোখ নর্মাল হয়ে যায়। সারাডা কিছু বোঝার আগেই বোরুটো স্যারোটের পিছু নিয়ে একটা কনস্ট্রাকশন এরিয়ার দিকে দৌড়াতে শুরু করে। আর সারাডা পেছন থেকেই চেঁচিয়ে জিজ্ঞাসা করে যে আরে কোথায় যাচ্ছ। আর বোরুটো বলে যে ওই লোকটার চারপাশে একটা শ্যাডো ঘুরছে, আমাকে ওকে বাঁচাতেই হবে। বোরুটো ওই কনস্ট্রাকশন বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। আর তখনই ভেতর থেকে আওয়াজ আসে, তুমিও কি আমার ফ্যান? আর বোরুটোর চোখে আবার শ্যাডো ভেসে ওঠে এবং সে দেখে যে সামনে কাগেমাসা দাঁড়িয়ে আছে। কিন্তু পর্দার কাগেমাসার সাথে এর কোনো মিলই নেই, কারণ অভিনেতা এখন অনেক মোটা হয়ে গেছে। বোরুটো আকাশ থেকে পড়ে বলে যে তুমি কাগেমাসা? অসম্ভব, কাগেমাসা তো এত মোটা হতেই পারে না। আর এই কথা শুনে অ্যাক্টর খুবই রেগে যায়। আর সে বলে যে বাকিদের মতো তুমিও আমাকে নিয়ে মজা করছো, কাগেমাসা কি মোটা হতে পারে না? আর সে লাফিয়ে নিচে নেমে পাইপ দিয়ে বোরুটোর ওপর হামলা করতে শুরু করে। আর সে চিৎকার করে বলে যে আমি তোমাকে বারবিকিউ চিকেন বানিয়ে ডিনারে খাবো। আর বোরুটো ডজ করতে করতে বলে যে তোমার কি হয়েছে? কাগেমাসা তো কখনো এমন করে না, তোমার ওজন কমানো উচিত। আর অ্যাক্টর পাগলের মতো ক্যান্ডি খেতে খেতে বলে যে আমি একদম ঠিক আছি আর আমার নিজের ওপর কন্ট্রোল আছে। আর বোরুটো বলে যে তোমার কথা আর কাজের মধ্যে কোনো মিলই নেই। আর একটা রেগে পুরো ফেটে পড়ে আর বলে যে বাকিদের মতো তুমিও একই কথা বলে যাচ্ছ। আর আমি ওদের বুঝিয়েছিলাম যে পরের মুভির আগে আমি ঠিক শেপে ফিরে আসবো, কিন্তু কেউ আমাকে বিশ্বাসই করেনি। আর সে প্রচন্ড রেগে বোরুটোর দিকে তেড়ে আসে। কাগেমাসা পাগলের মতো আক্রমণ করতে করতে বলে যে দয়া করে আমাকে বিশ্বাস করো, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। আর সে বোরুটোর দিকে বড় বড় পাইপ ছুটতে থাকে। আর লড়াইয়ের মাঝেই একটা পাইপে বোরুটোর শার্ট আটকে যায় এবং সে ওখানেই ফেঁসে যায়। আর একটার সুযোগ বুঝে তার দিকে একটা ভারী পাইপ ছুঁড়ে মারে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে কেউ একজন সেটাকে আটকে দেয় এবং বোরুটোর অল্পের জন্য বেঁচে যায়। আর সেটা ছিল সারাডা। আর সে এসেই বলে যে স্টুপিড বোরুটো, এবার আবার কোনো ঝামেলায় নিজেকে জড়ালে? আর সেই লোকটাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে যে এ আবার কি? আর বোরুটো বলে যে ভালো করে দেখ, এ কাগেমাসা। আর সারাডা তো অবাক হয়ে বলে যে একে তো মুভির হিরোর মতো একদমই লাগছে না। আর কাগেমাসা আবারও তাদের উপর হামলা করলে সারাডা একটা স্মোক বম ছুঁড়ে বোরুটোকে নিয়ে সেখান থেকে সরে যায়। নিরাপদ জায়গায় গিয়ে সারাডা জিজ্ঞাসা করে যে আসলে কি হচ্ছে। তো বোরুটো বুঝিয়ে বলে যে ওই লোকটাকে একটা অদ্ভুত শ্যাডো কবজা করেছে, যার ফলে সে এই সমস্ত পাগলামি করছে। আর সারাডা প্রথমে বড়দের ওপর এই দায়িত্ব ছেড়ে দিতে বললেও বোরুটো জেদ ধরে বলে যে যেহেতু শুধু আমি এই শ্যাডো দেখতে পাই, তাই একে থামানো আমারই দায়িত্ব। আর সারাডা তখন বলে যে ঠিক আছে, তোমার যেটাই প্ল্যান হোক, ফেল করো না যেন। আর বোরুটো খুশি হয়ে জিজ্ঞাসা করে যে তার মানে তুমি আমাকে বিশ্বাস করছো?
আর সারাটা উত্তর দেয় যে আমি শ্যাডোর ব্যাপারে তো জানি না, কিন্তু এটুকু জানি যে তুমি মিথ্যা বলছো না। আর বোর্ডো সারাটাকে থ্যাঙ্কস জানালে সারাটা আবার তাকে বোকা বলে খ্যাপাতে থাকে। আর কাগেমাসা চিপসের প্যাকেট ছুঁড়ে দিয়ে বলে যে এটাই শেষ ছিল, আর এবার থেকে আমি সত্যি ওয়েট লস করব। আর সে বোর্ডোর ওপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে সারাটা তাকে সুরিকেন দিয়ে অ্যাটাক করে বিভ্রান্ত করার চেষ্টা করে, আর বোর্টো তার শ্যাডো ক্লোন ব্যবহার করে অভিনয়টাকে এক জায়গায় আটকে ফেলে। সারাটার একটা সুরিকেন আসলে বোর্টোর ক্লোন ছিল, যা হঠাৎ করেই বোর্টোতে বদলে গিয়ে কাগেমাসার উপর জোরালো আঘাত নিয়ে আসে, আর কাগেমাসা মাটিতে আছড়ে পড়ে। আর বোর্টো হাসতে হাসতে বলে যে ডায়েটিং করার কথা বলে জাঙ্ক ফুড খাওয়াটা সত্যিই খুব অদ্ভুত লাগে। আর তখনই বোর্টোর চোখ আবার অ্যাক্টিভ হয় এবং সে দেখে যে শ্যাডোটা লোকটাকে ছেড়ে চলে যাচ্ছে। আর এবার বোর্টো শ্যাডোটাকে আগের চেয়েও পরিষ্কার দেখতে পায়, আর সে খুশিতে বলে ওঠে যে আমি তো চাইলে সেকেন্ডে কাগেমাসা হতে পারি। আর সারাটা তাকে পাত্তা না দিয়ে চলে যাওয়ার সময় বোর্টো তাকে শ্যাডো দিয়ে কথা বলতে চাইলেও সারাটা জানায় তাকে সেন্সের কাছে রিপোর্ট করতে হবে। পরের দিন নিউজে দেখা যায় যে কাগেমাসার নতুন মুভির প্রোডাকশন পিছিয়ে গেছে, কারণ অভিনেতার ওজন কমাতে সমস্যা হচ্ছে। আর বোর্ডো তখন একাডেমিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। হিমাবারি তাকে কাগেমাসার সেই চশমাটা দিতে আসে, আর বোর্ডো বলে যে এখন আর এটা প্রয়োজন নেই, তুমিই রাখো। আর হিমাবারি চশমাটা পরে খুব খুশি হয়। একাডেমিতে শিকারাই বোর্ডোকে জিজ্ঞাসা করে যে সে তার চোখের ব্যাপারে কিছু জানতে পেরেছে কি না। তো বোর্ডো জানায় যে এখনও তো কিছু জানে না, বাট মিৎসুকে জিজ্ঞাসা করে যে তোমার কি খারাপ লাগছে যে ওটা ব্যাকুগান নয়? তো বোর্ডো আত্মবিশ্বাসের সাথে বলে যে ওটা ব্যাকুগান কি না তাতে আমার কিছু যায় আসে না, আমাকে শুধু এইটুকু প্রমাণ করতে হবে যে আমার এই চোখ স্পেশাল, আর তোমাদের কাছেও আমার বাবার কাছেও। এখন থেকে আমি আর মুখে কিছু বলবো না, নিজের কাজের মাধ্যমে সেটা প্রমাণ করব। আর শিকারাই বলে যে তবে তো কাজটা সহজ হয়ে গেল, তাহলে কি আমরা স্কুল ছুটির পর শ্যাডোর খোঁজ শুরু করব? তো বোর্ডো হাসি মুখে রাজি হয়। এরপর বোর্ডো বাইরের লোকেদের খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল এবং চেষ্টা করছিল যাতে সেই রহস্যময় ছায়া তার চোখে পড়ে যায়। আর সে নিজের চোখের ওপর এতটাই চাপ দিচ্ছিল যে তার চোখ লাল হয়ে গিয়েছিল। আর পেছন থেকে মিৎসুকি বলে যে তুই কিছু দেখতে পেলি? তো বোর্ডো বলে যে না। শিকারাই বলে যে হয়তো তুই একটু বেশি চেষ্টা করছিস। তো বোর্ডো বলে যে আমার এই চোখ একটা আশার আলো। আর শিকারাই বলে যে এই সপ্তাহে 7টা এমন কেস হয়েছে, আর এতদিন পর্যন্ত এগুলো শুধু একাডেমির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, কিন্তু হঠাৎ করে এই ঘটনাগুলো বাইরেতে বাড়তে শুরু করছে এবং একাডেমির বাইরেও হওয়া শুরু হয়েছে। আর তারপর সে বলে যে আমার মনে হয় আমাদের বাবারা তদন্ত শুরু করে দিয়েছে। আর বোর্ডো বলে যে আমাদের বাবারা এই সমাধান করার আগেই আমাদের এটা সমাধান করতে হবে। আর বোর্ডো চিৎকার করে বলে যে শিকারাই বলে যে তুই কি দেখতে পেয়েছিস? তো বোর্ডো বলে যে না, আমার চোখ শুকিয়ে গিয়েছে। আর এরপর বোর্ডো বাড়ি যায় এবং সামনে তার মা হিনাটা দাঁড়িয়েছিল, আর সে খুবই রেগেছিল এবং সে বলে যে স্কুল থেকে ফোন এসেছিল। সে বোর্ডোর সামনে একটা কাগজ ধরে, আর তারপর সে বলে যে স্কুলে না যাওয়ার জন্য এটা কেমন এক্সকিউজ। এই নোটে কারণ লেখা ছিল যে আমি একটা খুব বড় কাশিজনিত অসুখের কারণে আজ স্কুলে অনুপস্থিত থাকবো। আর বোর্ডোর মিৎসুকির ওপর খুব রাগ হয়। পরের দিনে একাডেমিতে শিনো জিজ্ঞাসা করে যে বোর্ডো তুই বন্ধুদের সাথে একাডেমি ছেড়ে বাইরে কি করতে যাস? তো বোর্ডো বলে যে আমাদের এমন কিছু জরুরি কাজ আছে যা করা খুবই দরকার, এবং এটা এমন একটা জিনিস যা তুমিও কখনো বুঝতে পারবে না। আর শিনো বলে যে তোদের এখন পড়াশুনো করা উচিত। আর বোর্ডো বলে যে সব বড়রাই একরকম। আর শিনো বলে যে এখন থেকে স্কুল ছুটির পর তোকে টিউশন ক্লাসও নিতে হবে, বুঝেছিস? আর বোর্ডো বলে যে তাতে কি আসে যায়, তুমি তো সেটাই করবে যা তোমার মন চায়। আর শিনো বলে যে একদিন তুই এই বিষয়গুলো বুঝতে পারবি। আর এটা বলতে বলতেই বোর্ডো নিজের ক্লোন রিলিজ করে দেয় এবং সে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর শিনো তখন বুঝতে পারে যে ওটা শ্যাডো ক্লোন ছিল। আর এরপর বোর্ডো পেছনে শিকারাই আর মিৎসুকির সাথে লুকিয়েছিল। মিৎসুকি বলে যে বাবা মায়েরা খুব মাথা ব্যথা। আর বোর্ডো বলে যে হ্যাঁ। আর শিকারাই বলে যে আমার মা কিভাবে সত্যিটা জানতে পারলো। আর বোর্ডো বলে যে এখন থেকে তোকে আর নোটসের ইনচার্জ বানাবো না। আর পরের দিনে ক্লাস চলছিল, আর ক্লাসের বিষয় ছিল কাজের অভিজ্ঞতা। আর শিনো বলে যে আজকের লেসনে তোমরা বাইরে গিয়ে মানুষকে তাদের কাজে সাহায্য করবে যাতে তোমাদের কাজ করার অভিজ্ঞতা হয়, এবং তোমরা 3টে টিমে ভাগ হয়ে যাবে।
তো ইউয়া ডঙ্কিকে বলে যে চলো আমরা ফায়ার ওয়ার্কার ফ্যাক্টরিতে ভিজিট করি। তো মেটালনি নোজিনকে বলে যে তুই আমার সাথে ফায়ার স্টেশন চলো। এইদিকে বোরুটো শিকাটাইকে বলে যে তোর চুলের রং আমার মতো করে নে, আর এমন ভাব কর যেন তুই বোরুটো। শিনো তখন বাইরে গিয়ে তদন্ত করার সুযোগ নেয়, আর এই তিনজন পোস্ট অফিসে যায় এবং ভাবে যে এই কাজের মাধ্যমে তারা পুরো শহর চক্কর দিতে পারবে। ভেতরে তাদের একজনের সাথে দেখা হয় যার নাম তাওয়ারি, এবং সে বলে যে আমি তোমাদের ইনচার্জ হব। আর তারপর সে কাজের নিয়ম শেখায় এবং সে বলে যে এই পার্সেলগুলো ডেলিভারি করতে হবে। আর বোর্ডও বলে যে তার মানে আমাদের যেখানে ইচ্ছা সেখানে গিয়ে এগুলো ডেলিভারি করতে হবে, আর এটা তো খুব সহজ বলে মনে হচ্ছে। আর বোর্ডও একটা পার্সেল ঘোরাচ্ছিল, আর তখন ইনচার্জ তাকে ধরে ফেলে এবং বলে যে এইসব পার্সেল নিয়ে এমন করো না, কারণ এই প্রতিটি পার্সেল খুবই দামি। আর তখনই ওখানে চিফ আসে, আর চিফ বলে যে তোমরা পার্সেল ডেলিভারি করতে যাচ্ছ, অথচ তোমাদের নখগুলো এমন কেন? আর শিকারাই বলে যে আমরা এখানে একাডেমির পক্ষ থেকে এসেছি। আর সে বলে যে হ্যাঁ আমি জানি। আর চিফ বলে যে জেনে রাখো তোমাদের মতো আমরাও নিনজুৎসুর জ্ঞান আছে। আর মিৎসুকে বলে যে এই লোকটা কি করছে? আর শিকারাই বলে যে আমার কোনো ধারণা নেই। পরের দিনে তারা বাইরে যায় পার্সেল ডেলিভারি করতে, এবং সেই পোস্ট অফিসের লোকটা তাওয়ারি তাদের বলছিল যে চিফ ততটা খারাপ নয়, সে শুধু নিজের কাজে খুব সিরিয়াসলি নেয়। আর এরপর তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে পার্সেল দেয় এবং বড় বড় অদ্ভুত রাস্তা দিয়ে যায়। পুরো শহরে ঘুরতে ঘুরতে শিকারাই আর বোর্টো খুব ক্লান্ত হয়ে পড়ে। আর একটা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় সেই লোকটা প্যাকেজ ডেলিভারি করে এবং কিছুক্ষণ পর তারা বিশ্রাম নেওয়ার জন্য থামে। তাওয়ারি বলে যে মানুষের মুখে হাসি দেখলে এই কাজটা করা অনেক সহজ হয়ে যায় এবং খুব আনন্দ পাওয়া যায়। আর শিকারাই বলে যে পার্সেল ডেলিভারি করা আসলে খুব ক্লান্তিকর কাজ। মেল ডেলিভারি ম্যান বলে যে মনে হতে পারে এটা খুব খাটুনির কাজ, কিন্তু সত্যি বলতে এটা বেশ সহজ। অন্যদিকে বোর্টো এদিক ওদিক তাকিয়ে অদ্ভুত সব আচরণ করছিল। পোস্ট অফিসে সেই লোকটা জিজ্ঞাসা করে যে বোর্টো ওখানে কি করছে। তো শিকারাই বলে যে ওকে ইগনোর করো। আর বোর্টো সেখান থেকে নিচে তাকালে দেখতে পায় যে সেখানে হোকাগে আছে, আর সে কোনো একটা উদ্বোধনী অনুষ্ঠানে ফিতে কাটছে। আর নারুটো বোর্ডোকে দেখতে পায় এবং সে হঠাৎ অদৃশ্য হয়ে তার কাছে চলে আসে। যদি তারা তাড়াতাড়ি না করে তবে সন্ধ্যা হয়ে যাবে, আর তারা সবাই সেখান থেকে চলে যায়। তাওয়ারি বলে যে প্লিজ বোর্টো এই চিঠিগুলির খেয়াল রাখো এবং এগুলো ঠিকঠাক ডেলিভারি করো। আর এরপর তারা ডেলিভারির জন্য যায় এবং খুব অবহেলার সাথে ডেলিভারি করতে থাকে। কিছু চিঠি ঠিক জায়গায় পৌঁছায়, কিছু বাইরে পড়ে যায়। আর মিৎসুকি একটা ছাদের উপর দাঁড়িয়ে হাত লম্বা করে চিঠির ডেলিভারি করছিল এবং বলছিল যে এই কাজটা তো খুবই মজার। পরে বোরুটো ওয়াটার প্ল্যান্টের কাছে যায়, সেখানে সে ক্লাসের রেপ এবং তার বন্ধুদের দেখতে পায়। আর বোরুটো বলে যে তোমরা জলের এই কাজটা বেছে নিয়েছো, আর এটা তো অনেক বেশি বোরিং। তো ক্লাস রেপ বলে যে এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে অন্য মেয়েটা বলে যে হ্যাঁ, তবে কাজটা সত্যিই খুবই বোরিং। আর এরপর বোরুটো সেখান থেকে চলে যায়। আর শিকারাই আর বোরুটো ডেলিভারি ম্যানের কাছে ফিরে এসে বলে যে তারা সব চিঠির ডেলিভারি করে দিয়েছে। আর ডেলিভারি ম্যান বলে যে তোমরা খুবই তাড়াতাড়ি কাজ শেষ করলে, আর তোমরা গিয়ে ব্রেক নিচ্ছ না কেন? আর বোরুটো বলে যে এই কাজটা খুবই সহজ ছিল। আর তখনই অন্য দিক থেকে মিৎসুকির গলার আওয়াজ শোনা যায়। আর বোরুটো জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তো মিৎসুকি বলে যে সে একজন পুলিশ অফিসারের কাছে শুনেছে যে সেনজু পার্কের ভেতরে কোনো একটা ঘটনা ঘটেছে এবং এটা একটা গোস্ট ইনসিডেন্ট। তো বোরুটো ডেলিভারি ম্যানকে বলে যে বাকি সব সামলে নিতে, আমরা এখন যাচ্ছি। আর এরপর তারা তিনজন সেখান থেকে চলে যায়। পরের সিনে সেনজু পার্ক দেখানো হয়, যেখানে ব্যাপক ভাঙচুর হয়েছে। আর সাই সেখানে প্রবেশ করে, আর সে একজন মেডিকেল নিনজার কাছে যায়। মেডিকেল নিনজা বলে যে ওই লোকটার ভেতর থেকে তার সমস্ত চক্রা বের করে নেওয়া হয়েছে এবং তার অবস্থা খুবই খারাপ। এইটুকু বলেই সে চলে যায়। সাই অন্য লোকেদের জিজ্ঞাসা শুরু করে, আর একজন লোক তাকে বলে যে ওই লোকটা বেঞ্চে বসেছিল, আর হঠাৎই সে চিৎকার করতে শুরু করে এবং বেসামাল হয়ে ভাঙচুর করতে শুরু করে। আর সাই সেই এলাকার সমস্ত তদন্ত করতে থাকে। অন্যদিকে বোরুটো আর তার বন্ধুরা দৌড়ে সেখানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে তদন্ত শেষ হয়ে গিয়েছে। আর দেরি হয়ে যাওয়ার বোরুটো খুব খারাপ লাগে। আর সে বলে যে আমি কথা দিচ্ছি পরেরবার আমি তোমাকে ধরেই ছাড়বো। রাতে হোকাগের অফিসে সাই একটা ম্যাপের ওপর পিন লাগায়। আর নারুটো জিজ্ঞাসা করে যে এই সপ্তাহে ঠিক 8টি এমন ঘটনা ঘটেছে। আর সাই বলে যে আগে এগুলো শুধু একাডেমির আশেপাশেই হচ্ছিল, কিন্তু এখন এগুলো অনেক মাত্রায় বেড়ে গেছে। বর্তমানে আমাদের কাছে কোনো নিশ্চিত ডেটা নেই যে এটা কে এবং কেন করছে।
আর এরপর সাই বলে যে আজ সকালে তদন্তের সময় সে একটা ক্লু পেয়েছে, আর সে বলে যে এর পেছনে কোনো ফরবিডেন টেকনোলজি জড়িত থাকতে পারে। আর শিকামারু শুনে অবাক হয়, আর সাই বলে যে হাসিরামা শেলস। আর শিকামারু বলে যে হাসিরামা শেলস কারোর হাতে কিভাবে যেতে পারে, তুমি নিজে আনবু ব্ল্যাক অপসে আছো আর তুমি এটা ভালোভাবে জানো। আর সাই বলে যে প্রথমে সেও এটা বিশ্বাস করতে পারেনি, আর তারপর সে একটা ছবি বের করে দেখায়। শিকামারু দেখে আর অবাক হয়ে বলে যে এইভাবে উড স্টাইল ব্যবহার করলে এমন হয়। আর সাই বলে যে সবাই উড স্টাইল ব্যবহার করতে পারে না, আর তুমি ল্যান্ড অফ ফায়ারে খুঁজলে খুব অল্প মানুষকেই পাবে যারা এটা করতে পারে। আর আজকের ঘটনায় যে লোকটা জড়িত ছিল সে উড স্টাইল জানতো না। সাই বলে যে ফাউন্ডেশনের ভেতরে হাসিরামা সেল ব্যবহার করে একটা গবেষণা করা হয়েছিল, সেখানে মানুষের চাকরা বের করে নেওয়া হতো। আর শিকামারু বলে যে মানুষের চাকরা চুরি করে কী লাভ? আর সাই বলে যে আমার মনে হয় তারা চাকরা জমা করছে। আর সাই আরও বলে সে শুধু এইটুকু জানে যে গবেষণার টিমে যারা ছিল তারা একটা মিলিটারি ওয়েপন তৈরি করছিল। আর নারুটো বলে যে আমাদের দ্রুত এই বিষয়ে কিছু করতে হবে। আর সাই বলে যে আমি ফাউন্ডেশনে গিয়ে আর একবার রিসার্চ করব। আর শিকামারু বলে যে আমিও তোমার সাথে আসছি। আর এরপর তারা দুজন চলে যায়। নারুটো বলে যে মনে হচ্ছে আজও আমাকে পুরো রাত এখানেই থাকতে হবে। পরের দিন বোরুটো বলে যে সে গোস্টকে আর পালাতে যেতে দেবে না, কালকের চেয়েও দ্রুত ছুটে তারা আজ মেলগুলো ডেলিভারি করবে। হাসপাতালে ক্লাসের রেপ এবং তার দুই বন্ধু আহত অবস্থায় ভর্তি থাকে। তো সুমিরার এই দুই বন্ধু তাকে ধন্যবাদ জানিয়ে বলে যে তুমি যদি সাথে না থাকলে আজ আমরা হয়তো মরেই যেতাম। আর ক্লাস রেপ উত্তর দেয় যে আমরা বেঁচে আছি কারণ লর্ড হোকাগে এই এলাকায় ছিলেন। আর ইউয়া বলে যে আজকাল মানুষ যেভাবে জ্ঞান হারাচ্ছে, তোমার কি মনে হয় এটা অদ্ভুত না? তো ডঙ্কি বলে যে যখন আমার সাথে এটা হয়েছিল তখন আমার ভেতর প্রচণ্ড রাগ কাজ করছিল এবং আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তো মেটালি বলে যে হ্যাঁ আমার সাথে ওই ঠিক এরকমই কিছু একটা হচ্ছিল। আর ক্লাস রেপ সবাইকে আশ্বস্ত করে বলে যে আমার খুব বেশি চোট লাগেনি আর তাই তোমরা দুশ্চিন্তা করো না। এরপর ডঙ্কি জিজ্ঞাসা করে যে বোরুটো আর বাকিরা কোথায়? তো মেটাল দরজার কাছে গিয়ে বলে যে ভালোই হয়েছে যে বোরুটো এখানে নেই, নইলে ওদের চিৎকারে ক্লাস রেপ একটু বিশ্রাম নেওয়ারই সুযোগ পেত না। আর ঠিক তখনই বোরুটো দরজা খুলে ভেতরে ঢুকে চিৎকার করে বলে যে ক্লাস রেপ তুমি ঠিক আছো তো? আর মেটাল চমকে গিয়ে নিচে পড়ে যায়। আর বোরুটো আফসোস করে বলে যে আমি যদি ঠিক সময় পৌঁছাতে পারতাম। আর ক্লাস রেপ বলে যে চিন্তা করো না বোরুটো, আমি বেশি আঘাত পাইনি। তো বোরুটো সুমিরের কাছে ক্ষমা চাইলে সুমিরে বলে যে এ তো তোমার ভুল নেই। আর তখন অন্য একটা মেয়ে বলে ওঠে তুমি ক্লাস রেপকে বিরক্ত করছো, ওর এখন বিশ্রামের দরকার। আর এরপর সারডা বোরুটোকে ধরে সেখান থেকে বাইরে নিয়ে চলে আসে। পরে সিকাডাই বোরুটোকে বোঝায় যে এতে তার কোনো দোষ ছিল না। আর বোরুটো বলে যে যদি আমরা ঠিকঠাক ডেলিভারি করতাম তবে আমাদের হাতে পুরো দিন থাকতো এবং হয়তো আমরা এই গোস্টের ব্যাপারেও কিছু জানতে পারতাম। আর তখনই সেখানে নারুটো উপস্থিত হয়। শিকাডাই নারুটোকে ধন্যবাদ জানায় ক্লাস রেপকে বাঁচানোর জন্য। আর বোরুটো তার বাবাকে জিজ্ঞাসা করে যে তুমিও কি ওই গোস্টের পেছনে পড়েছিলে তাই না? আর কিছু জানলে আমাকে অবশ্যই বলো। তো নারুটো তাকে কান ধরে একটা ঘরে নিয়ে যায় আর সামনে দেখা যায় সাকুরা একজনের চিকিৎসা করছে। আর নারুটো বোরুটোকে বলে যে ভালো করে দেখো, এই সেই লোক যে তোমার ক্লাসমেটসদের ওপর হামলা করছিল আর এর শহরের সমস্ত চাকরা শুষে নেওয়া হয়েছে। তোমরা যে দুর্ঘটনা থেকে বেঁচে গেছো এটা তোমাদের ভাগ্য, এর বেশি কিছু নয়। আর এই কেসটা বাচ্চাদের খেলার বিষয় নয়। তো বোরুটো রেগে গিয়ে বলে যে আমি সব জানি। আর নারুটো বলে যে তুমি কিছুই জানো না, তুমি এখন যুদ্ধের সেই রূপ দেখোনি, আগে একাডেমি থেকে গ্র্যাজুয়েট হও তারপর কথা হবে। আর পেছন থেকে শিনো সেন্সে এসে বলে যে বোরুটোরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স করছিল আর আমি ওদের ওই দায়িত্ব দিয়েছি। আর নারুটো বলে যে শিনো তুমি তো জানো ও এখনো ছোট, এসবের গুরুত্ব বুঝবে না। আর শিনো উত্তর দেয় যে তুমি ঠিক বলেছো, কিন্তু মাঝে মধ্যে ছোটরাও এমন কাজ করে দেয় যা বড়রা পারে না। আর আমি বোরুটোর শিক্ষক আর আমি জানি যে ওর ক্ষমতা কতটুকু। আর নারুটো তখন হার মেনে বলে যে ঠিক আছে, তুমি যখন এত বিশ্বাস করছো তবে ওদের দায়িত্ব তোমার উপরেই ছাড়লাম। নারুটো বলে চলে যাওয়ার পর বোরুটো শিনোকে বলে যে যাই হয়ে যাক আমরা এই কেস সলভ করেই ছাড়বো। আর শিনো বলে যে আমি তোমাদের এসব করার অনুমতি দেব না, কিন্তু যেহেতু তোমরা আমাকে আগের ঘটনা থেকে বাঁচিয়েছিলে তাই আমি তোমাদের সাথে বাচ্চাদের মতো আচরণও করব না। আর এই কথা শুনে বোরুটোরা খুব বেশি খুশি হয়
আর বোরুটো ঠিক করে যে আজ তারা ডেলিভারি কাজ সময়ের আগেই শেষ করবে এবং তারপর তদন্তে নামবে। পরে মিৎসুকে জিজ্ঞাসা করে যে চিফের ব্যবহারে কি ভাবছো, সে কি আমাদের উপর রেগে যাবে না? তো বোরুটো বলে যে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, উনি তো আমাদের আবার অফিসের ভেতরে কাজ বসিয়ে দেবেন আর বাইরে যেতেই দেবে না। আর ঠিক তখনই পেছন থেকে চিফ এসে বলে যে তোমরা 3 জন এখনো ডেলিভারি শুরু করোনি। আর শিকারাই অবাক হয়ে জিজ্ঞাসা করে যে আপনি কি চান, আমরা ডেলিভারিতে যাই? তো চিফ বলে যে তোমাদের তাওয়ারিকে ধন্যবাদ জানানো উচিত, ও আমার কাছে হাত পায়ে ধুয়ে ক্ষমা চেয়েছে যাতে আমি তোমাদের মাফ করে ডেলিভারিতে পাঠাই। কিন্তু মনে রেখো, এবার যদি কোনো ভুল করো তবে তোমাদের বের করে দেবো, সে তোমরা এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্যই আসো না কেন। আর বোরুটো তাওয়ারিকে ধন্যবাদ জানায়। তাওয়ারি বলে যে আমি জানতাম যে তোমরা এসব করার পেছনে কোনো কারণ আছে, তাই আমি এটা করেছি। আমার যদি অন্য কোনো সাহায্য লাগে তবে আমাকে অবশ্যই জানিও। এর পরের সিনে তারা ম্যাপের কাছে যায় এবং তাওয়ারি বলে যে এই নির্দিষ্ট এলাকার মধ্যে ডেলিভারি করতে হবে আর এলাকাটা অনেকটা বড়। তো বোরুটো এই কাজের জন্য তার শ্যাডো ক্লোন তৈরি করে, কিন্তু ক্লোনগুলো বলে যে তারা আসল বোরুটো থেকে খুব বেশি দূরে যেতে পারবে না। আর এটা শুনে বোরুটো খুবই রেগে যায় আর বলে যে তোদের ক্লোনগুলো একদম অপদার্থ। যাই হোক, এরপর তারা বাইরে গিয়ে ডেলিভারি শুরু করে এবং এবার তারা খুব সতর্কভাবে সব ডেলিভারি সম্পন্ন করে। পরের সিনে ক্লাস রেপ এবং তাদের বন্ধুদের দেখানো হয়। বন্ধুরা চলে যাওয়ার সময় বলে যে তোমরা যদি কিছু দরকার হয় তবে আমাদের জানিও। তো সমীরা বলে যে ঠিক আছে। বন্ধুরা চলে যাওয়ার পর সুমিরা একা হয়ে যায় আর সে জানালার কাছে গিয়ে দেখে যে তার বন্ধুরা তাদের মা বাবার সাথে যাচ্ছে আর এটা দেখে তার খুবই খারাপ লাগে। অন্যদিকে বোরুটো বলে যে চলো ব্রেক শেষ, এবার কাজে লাগি। পোস্টম্যান বলে যে তোমাদের মিৎসুকির জন্য অপেক্ষা করতে হবে, ও এলে আমরা শুরু করব। তো বোরুটো আবার আপসেট হয় যে মিৎসুকি এখন কেন এখনো এলো না। তো শিকারাই বলে যে তুমি যতই তাড়াতাড়ি করো না কেন, গোস্ট তখনই আসবে যখন তার আসার সময় হবে। আর তখনই মিৎসুকি ওখানে আসে এবং সে বলে যে একটা গোস্ট দেখা গিয়েছে। আর বোরুটো জিজ্ঞাসা করে যে কোথায়। তো পরের সিনে একটা গাছ দেখানো হয় আর তার পাশে সাই এবং কিছু শিনোবি তদন্ত করছিল। সেখানে একটা ভাঙা কাঠের টেবিল ছিল এবং তার উপরে একটা ছোট পাতা পড়েছিল। সাই সেটা দেখে এবং কিছু একটা বুঝতে পারে আর তখনই বোরুটো ওর বাকিরা সেখানে পৌঁছায়। আর আবারও দেরি হয়ে যাওয়ায় বোরুটোর খুব খারাপ লাগে। পরের সিনে সাই তার সাইবার ইউনিটের লোকেদের সাথে কিছু গবেষণা করছিল আর নারুটো তার কাছে এসে বলে যে আমি রামেন খেতে যাচ্ছি, তুমি কি আমার সাথে আসবে? তো সাই বলে যে না, আমাকে এখন এটা চেক করতে হবে। তো নারুটো বলে যে তুমি একটু বেশি পরিশ্রম করছো। আর সাই উত্তর দেয় যে তোমার মুখ থেকে এই কথা শোনা খুবই অদ্ভুত লাগছে। তো নারুটো বলে যে যদি এর সাথে ফাউন্ডেশনের কোনো কানেকশন থেকেও থাকে তবে তাতে তোমার কোনো দায় নেই। তো নারুটো চলে যাওয়ার সময় সাই বলে যে যদি এতে ফাউন্ডেশন জড়িত থাকে তবুও আমি তাদের সাহায্য করতে চাই, কারণ তাদের জানা উচিত যে তাদের দৃষ্টিভঙ্গি ভুল, যেমনটা এক সময় আমার ছিল, আর আমি তাদের বাঁচাতে চাই। অন্যদিকে বোরুটো এবং তার বন্ধুরা আর একটা অকুস্থলে পৌঁছায় আর কিন্তু সেখানেও তারা দেরি করে ফেলে। বোরুটো বলে যে আমার তো মনে হচ্ছে যে এইসব করছে সে আগে থেকেই জানে যে আমরা কোথায় আসব। আর এরপর তারা ম্যাপের সামনে দাঁড়িয়ে আলোচনা করে আর বোরুটো বলে যে এই ইনসিডেন্টটা একদম আলাদা এলাকায় হয়েছে। আর শিকারাই বলে যে সব দেখে মনে হচ্ছে যে কেউ আমাদের ওপর নজর রাখছে। আর মিৎসুকি বলে যে আমরা তো একই সময় সব জায়গায় থাকতে পারবো না। আর বোরুটো আফসোস করে বলে যে আমি যদি আমার বাবার মতো অনেক শ্যাডো ক্লোন বানাতে পারতাম। আর শিকারাই বলে যে সে সাহায্যের জন্য বন্ধুদের বলেছে। আর তখনই ক্লাসের অন্য ছেলেমেয়েরা ওখানে চলে আসে। আর মেটালি বলে যে যেহেতু ক্লাস রেপ আঘাত পেয়েছে তাই আমি হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আর বোরুটো তাদের অ্যাসাইনমেন্টের কথা জিজ্ঞাসা করলে ডঙ্কি বলে যে তারা সব শেষ করে এসেছে। আর এরপর বোরুটো প্ল্যান দেয় আর সবাই ছড়িয়ে পড়ো এবং পুরো গ্রামের পোস্টাল রুটগুলো চেক করো, যদি অদ্ভুত কিছু দেখো তবে সাথে সাথে আমাকে জানাবে। আর মিৎসুকি জিজ্ঞাসা করে যে আমরা রিপোর্ট কিভাবে করব। তো ইউবা তার ব্যাগ থেকে কিছু ফায়ার ক্র্যাকার বের করে আর শিকারাই বলে যে যদি অদ্ভুত কিছু দেখো তবে এটা জ্বালিয়ে দিও। আর বোরুটো বলে যে আমার তো মনে হচ্ছে এটা একদম রিয়েল মিশনের মতো। আর সবাই খুবই একেবারে এক্সাইটেড হয়ে যে যার মতো চলে যায়। আর তখনই পেছন থেকে চিফ আসে আর চিফ বলে যে থামো তোমরা, এসব কি করছো? কিন্তু তখনই সবাই চলে যায় আর চিফ ভাবে যে আমি এদের একটা সুযোগ দিয়েছিলাম কিন্তু এরা আবার সেই একই কাজ করছে। আর সে যখন চিঠিগুলো পরীক্ষা করছিল তখন পেছন দিয়ে কেউ একজন চলে যায়, কিন্তু পেছনে ঘুরে তাকাতেই কেউ তার উপর হামলা করে
এবং সেই রহস্যময় ছায়া তার উপর ভর করে। চিফ নিজের মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পাগলের মতো চিঠিগুলো ছুটতে থাকে। ওপর থেকে বোর্টো বলে যে অবশেষে আমরা তোমাকে খুঁজে পেয়েছি। আর চিফ অবাক হয়ে জিজ্ঞাসা করেছে, তোমরা জানলে কি করে? তো বোর্টো বলে যে যখন আমরা বুঝতে পারলাম যে কেউ আমাদের উপর নজর রাখছে, তখন আমরা ভাবলাম যে কেন তাকে আমাদের আশেপাশেই খুঁজছি না। আর শিকারাই বলে যে আমাদের শুধু তাকে একটা বিশ্বাস করাতে হতো যে আমরা পুরো গ্রাম জুড়ে পাগলের মতো তাকে খুঁজছি। আর ডঙ্কি যোগ করে যে আমরা তাকে বোঝাতে চেয়েছিলাম যে আমরা পোস্ট অফিসের বাইরে গ্রামে তাকে খুঁজছি। আর এরপর সেই ছায়াগ্রস্ত চিফ পোস্ট অফিসারের ওপর হামলা করে এবং বোর্টোরা যেমনটা ভেবেছিল ঠিক সেখানেই তাকে ধরে ফেলে। আর বোর্টো বলে যে আজ আমরা এর শেষ দেখে ছাড়বো। চিফ প্রচণ্ড রাগে চিঠিগুলো ওড়াতে থাকে আর বোর্টো নিচে ঝাঁপ দেয়, কিন্তু সেই মুহূর্তেই মুখোশধারী রহস্যময় ব্যক্তিটা সেখান থেকে পালিয়ে যায়। আর সে যখন বাইরের গলিতে পৌঁছায় তখন তাকে লক্ষ্য করে যে ফায়ার ক্র্যাকার ছোড়া হয় এবং চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। ধোঁয়া সরলে দেখা যায় যে সেখানে ইনোজিন ও মিৎসুকি দাঁড়িয়ে আছে, আর অন্য পাশে মেটালি চোজো তাকে ঘিরে ফেলে। ইনোজিন বলে যে আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ভেতরে চিফ তখনও চিঠি ওড়াচ্ছিল আর শিকারাই লক্ষ্য করে যে চিফকে জোর করে জুৎসু ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে এবং তার খুব কষ্ট হচ্ছে। আর বোর্টো ক্লোন বানিয়ে কুনায় ছোড়ে, কিন্তু চিফ তা ব্লক করে দেয়। আর ইউয়া মাটির দেওয়াল বানিয়ে তার আক্রমণ থামানোর চেষ্টা করে। লড়াইয়ের মাঝে কিছু পার্সেল নিচে পড়ে ফেটে যাচ্ছিল আর তাওয়ারি যে পোস্টম্যান ছিল এটা দিকে খুব কষ্ট পায় এবং একটা পার্সেল বাঁচাতে সেটার দিকে দৌড়ে যায়। আর সবাই তাকে ফিরে আসতে বললেও তাওয়ারি বলে যে এই চিঠিগুলোর জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, আমরা এগুলো নষ্ট হতে দিতে পারি না। আর তাওয়ারিকে এটা দেখে চিফের চেতনায় আবার ফিরতে শুরু করে। আর এই সুযোগে বোর্টো এবং ইউয়া আক্রমণ করে এবং তাকে নক আউট করে দেয়। আর চিফের জ্ঞান হতেই তার শরীর থেকে ছায়াটা বেরিয়ে আসে আর সেখানে প্রচণ্ড বাতাস বইতে শুরু করে এবং বোর্টো তার বিশেষ চোখ দিয়ে সেই ছায়াটা দেখতে পায়। আর বোর্টো বলে যে কাজ এখনো শেষ হয়নি। ইউয়া ডঙ্কি অবাক হয়, তার কারণ কিছুই দেখতে পাচ্ছিল না আর ছায়াটা শুধু বোর্টোই দেখতে পাচ্ছিল। আর বোর্টো পেপার বম ছুঁড়ে বলে যে এবার তোমাকে পালাতে দেব না, কিন্তু ছায়াটা নিজেকে টেলিপোর্ট করে সেখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে বাকিরা এই মুখোশধারী লোকটার পিছু নিচ্ছিল আর ইনোজিন বলে যে লোকটা খুব ফাস্ট। আর মেটালি আক্রমণ করতে গিয়ে নিচে জলে পড়ে যায় আর তারা লোকটাকে হারিয়ে ফেলে। তবে পরের সিনে দেখা যায় যে আন্ডারগ্রাউন্ডে পাইপের ভেতর মিৎসুকি লোকটাকে ফলো করছিল, কিন্তু অন্ধকারের মধ্যে সেই মুখোশধারী লোকটা কৌশলে পালিয়ে যায়। চিফকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মিৎসুকি এসে জানায় যে এই লোকটা পালিয়ে গিয়েছে আর মেটালি ক্ষমা চায়, কিন্তু শিকারাই বলে যে অন্তত আমরা এটুকু তো জানতে পেরেছি যে কেউ একজন এই গোস্টকে ব্যবহার করছে। আর শিকারাই আরও সন্দেহ প্রকাশ করে যে এই মুখোশধারী ব্যক্তিটি হয়তো আমাদের পরিচিত কারোর মধ্যেই কেউ হবে। আর বোর্টো বলে যে ঠিক আছে, এখন আমাদের এই কাজটা শেষ করতে হবে। আর শিকারাই অবাক হয়ে জিজ্ঞাসা করলে তো বোর্টো বলে যে আশেপাশে দেখো, এই সমস্ত অগোছালো কাজ ঠিক না করলে আমাদের আবার বকুনি খেতে হবে। আর এই সিনে সেই রহস্যময় মুখোশধারী ব্যক্তিকে দেখানো হয় আর কেউ একজন বলে যে নেগেটিভ চক্রা। আর সে হাসিরামা সেল দিয়ে তৈরি একটা দরজা খোলে আর নুয়ে জাগিয়ে তোলে। আর সে বলে যে আমাদের সবচেয়ে বড় ইচ্ছা পূরণ হওয়া খুবই কাছাকাছি। আর এভাবেই এই আজকের এই পার্টটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর পরের এপিসোডগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল অ্যানিমে সাগাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। বাকি আমরা দেখা করবো আরও একটা নতুন পার্ট নিয়ে। ধন্যবাদ।